নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক। আজকে ডায়াবেটিসের ডায়েট নিয়ে আলোচনা করার জন্য এসেছি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তীকে সঙ্গে নিয়ে। কারণ ডায়াবেটিসের ডায়েট নিয়ে আগে আমরা অনেক আলোচনা করেছি এবং আলাদা আলাদা ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে আমরা দুজনে একসঙ্গে এই ভিডিওতে আমরা আলোচনা করব, যাতে আপনাদের সুবিধা হয় ডায়েট নিয়ে বুঝতে। নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। প্রথমেই একটা জিনিস বলতে চাই যে ডায়াবেটিসের ডায়েট মানেই কি চিনি তাতে থাকবে না, বা ডায়াবেটিসের ডায়েট মানেই কি একদম চিনি ছাড়া খাবার খেতে হবে? মানে চিনি মানে আমি শুধু চিনির কথা বলছি না, চিনি, গুড়, মিষ্টি, মধু, মিছরি, বাতাসা, নকুলদানা সবের কথা বলছি। সেটাকে একদম জিরো হতে হবে, সেই ব্যাপারে মতামত জানতে চাই। এবার ডায়াবেটিস বলতেই যেটা আমরা সবাই কমন ভাষায় বলে থাকে সুগার। তো এই সুগারের একটা বড় রোল আছে ডায়াবেটিসে। তো সেই কারণে অবশ্যই যেটা ফার্স্টে যদি কোনো পেশেন্টের ধরা পড়ে ডায়াবেটিস, তাহলে তার যখন আমরা দেখি যে HbA1c লেভেলটা 6.5 এর বেশি, তো সেক্ষেত্রে তখন বা অনেকের ক্ষেত্রে প্রথমেই ধরা পড়লো হয়তো HbA1c 9, তো সেক্ষেত্রে তার তো আনকন্ট্রোল ডায়াবেটিস। সেই মুহূর্তে তার এই আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য অবশ্যই ডাক্তার, আপনারা ভালো বলতে পারবেন, আপনারা ওষুধ দেবেন। আর ডায়েটিশিয়ানদের অস্ত্র হচ্ছে তাহলে ফার্স্টেই এই যেগুলো বললেন চিনি, গুড়, মিছরি, বাতাসা, নকুলদানা, এগুলোকে বন্ধ করে দিতে হবে। কিন্তু যারা গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস রেখেছেন, যাদের হয়তো ইভেন মানে এমন তাদের ডায়াবেটিসের মেডিসিন খেয়ে যাচ্ছেন, কিন্তু তাদের সুন্দর HbA1c লেভেলটা হয়তো 5.5, 5.6 হয়ে গেছে, তাহলে কোনো কোনো দিন সপ্তাহে তারা মিষ্টি একটা খেলেন, কোনো কোনো দিন তারা আমও খেলেন। তারা এবার দেখুন, চিনিটা কিন্তু সবার জন্যই আমরা খারাপ বলি, যেটা হচ্ছে রিফাইন্ড সুগার, সাদা চিনিটা। তো সে জায়গায় জ্যাগারি দিয়ে খেলেন, সে জায়গায় হানি দিয়ে খেলেন, হানিতে নো অ্যাডেড সুগার দেখে কিনতে হবে। তো সেক্ষেত্রে মাঝে মাঝে খাওয়া যেতে পারে। তো এইভাবে যদি একটা ডায়েটিশিয়ানের গাইডেন্স নিয়ে নেন, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেন, তাহলে আশা করা যায় কোনো চিন্তার কোনো কারণ নেই। এই আমরা যে ছোটবেলা থেকে পড়াশোনা করে আসি, যখন আমরা পড়ি যে খাবার ব্যালেন্স ডায়েট হতে হবে, সুষম খাবার হতে হবে। সুষম খাবার মানে তাতে কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে। এই যে কার্বোহাইড্রেটটা আমাদের শরীরে হজম হয়ে গ্লুকোজ তৈরি করে, এই যে গ্লুকোজটা তো আবার রক্তে বেড়ে যাবে, তাহলে কি কার্বোহাইড্রেট বাদ দিয়ে আমাদের ডায়াবেটিসের ডায়েট করতে হবে? এই কোয়েশ্চেনটার আনসারে আমি একদম বেসিক আমরা যে পড়াশোনা করেছি সেটাই বলতে চাই, যে একটা ব্যালেন্স ডায়েটে কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস, মিনারেলস, ফ্যাট আর জল খুবই জরুরি একটা খাদ্য তালিকায় থাকতেই হবে। এবার অনেক পেশেন্টরা আসেন, বলেন যে কার্বোহাইড্রেট একদম বন্ধ করে দিন, আমার তো ডায়াবেটিস হয়ে গেছে। তো তাদের আমি বলি যে দেখুন, কার্বোহাইড্রেট কিন্তু বন্ধ করে দেওয়াটা কোনো বড় কথা নয়, চাইলেই বন্ধ করে দিতে পারেন, কিন্তু একদম ঝট করে এনার্জিটা ড্রপ ডাউন হয়ে যাবে। ইভেন ডায়াবেটিক পেশেন্টদের এমনিতেই একটা এনার্জি লস হয়, কারণ তাদের শরীরে ইমিউনিটিটাও কমে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে কার্বোহাইড্রেট রাখতে হবে ডায়েটে। তাহলে এখানেও একটা স্মার্ট থিঙ্কিং করতে হবে যে কার্বোহাইড্রেট রাখলে কি কার্বোহাইড্রেট রাখবো। তাহলে ফার্স্টেই হচ্ছে তাহলে সিম্পল কার্বোহাইড্রেট, যেটা অবশ্যই বাঙালির কাছে খুবই প্রিয়, যেটা হচ্ছে সাদা ভাত, ময়দা, এগুলোকে মাইনাস করে দিলেন, বা হয়তো 15 দিন বাদে একবার খেলেন। আর যখন আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস, তার সাথে সাথে একটু ওভারওয়েটও আছে, তো সেক্ষেত্রে তখন কি করলেন, কমপ্লেক্স কার্বোহাইড্রেটে শিফট হয়ে গেলেন। তাহলে সেটা কি, সেগুলো যে ডালিয়া, ওটস, বার্লি, বা কখনো কখনো আপনারা হয়তো একটু মাল্টিগ্রেন আটা নিয়ে নিলেন, বা মিলেটস নিতে পারেন। তো এইভাবে, বা রেগুলার সাদা ভাত না খেয়ে মাঝে মাঝে এগুলোকে ইনক্লুড করলেন, আর মাঝে মাঝে সাদা ভাত খেলেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা মনটাও ভালো থাকলো যে না, কিছুটা হলেও আমার সাদা ভাত আছে। বা পুরোপুরি যারা ভয়ে সন্ত্রস্ত হয়ে আছেন ডায়াবেটিসে, তারাও একটা আনন্দ পেলেন যে না, কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, কিছুটা সাদা ভাত, মিলিয়ে মিশিয়ে একটা ডায়েট সাজিয়ে নিলেন। আর অত্যন্ত অনায়াসে আপনারা নিজেদের ডায়াবেটিসটাকে সুন্দর কন্ট্রোল করতে পারবেন। মানে খিচুড়ি যদি খায় তাতে মানে ভাতটা থাকলো, তার মধ্যে প্রচুর শাকসবজি, ডাল ঢুকে গেল, সেটা কি বেটার দেন সাদা ভাত, ডাল, একটা তরকারি খাওয়া? হ্যাঁ, এবার এটাও বলে দিই যে অনেকেই হয়তো বলছেন
অনেকে এরকম আসে যে, না ম্যাডাম আমার সাদা ভাতটা কিন্তু বন্ধ করলে চলবে না, আমি কিন্তু পারবো না ভাত ছাড়া। আমি মানসিকভাবেও, মানসিকও তো একটা খাবার, আমাদের ইমোশন, খাবারের সাথে আমাদের ইমোশন জুড়ে আছে। তো সাদা ভাত সে পাচ্ছে না, সে কষ্ট পাচ্ছে। তো কষ্ট দেওয়াটা কোনো ডায়েটিশিয়ান বা ডাক্তাররাও ডেফিনেটলি চায় না। তো সেই কারণে তাহলে কি করতে পারেন, ভাতটা অল্প করে দিলেন, তার সাথে অনেকটা ফাইবার সমৃদ্ধ যে শাকসবজি সেটা রাখলেন, গ্রিন স্যালাড রাখলেন, আর ডাল রাখলেন। তো সেইভাবে এভাবে একটা ব্যালেন্স ডায়েট করা যায়। আবার খিচুড়ি যখন বানালেন, তখন সাদা ভাত নিলেন অল্প, ডালটা বেশি, সবজিটা বেশি, সেভাবে করলেন। আর তার সাথে অনেকটা স্যালাড রাখলেন, তার সাথে আবার ভাজাভুজি বেগুনি দিয়ে অ্যাড করলে কিন্তু সেই ডায়েটটা আর ভালো রইলো না। মানে তো কেউ যদি মানে ভাতের খিচুড়ি না খেতে চায়, ডালিয়ার খিচুড়ি তো খেতে পারে। ডালিয়ার খিচুড়ি খেলেন, ওটসের খিচুড়ি খেলেন, তো সেইভাবে কিন্তু সুন্দর সেই টেস্টটাই পাওয়া যায়। হ্যাঁ, এবার ছোটবেলা থেকে আমরা ভাতের খিচুড়ি খেয়ে এসেছি, তো সেভাবে। কিন্তু ডালিয়ার খিচুড়ি আমি নিজে টেস্ট করে দেখেছি, অত্যন্ত উপাদেয় হয়। ইভেন বাচ্চাদেরকেও দিলে তারাও তো খুব ভালো থাকে, মানে ডায়াবেটিক আমি বলছি না, যে কোনো বাচ্চাদের ওটস খিচুড়ি, ডালিয়া খিচুড়ি খুবই পুষ্টিকর, খুবই স্বাস্থ্যকর, বা তো কেউ, খেতেই পারে। অনেকে আজকাল মানে বিশেষ করে কম বয়সের মধ্যে অনেক তো ডায়াবেটিস আমি দেখতে পাই। অনেকে আসেন তো আমাকে খুব জিজ্ঞেস করে, তো বিরিয়ানি খেতে পারি, মানে বিরিয়ানি খেলে আমার কি ডায়াবেটিস খুব বেড়ে যাবে? মানে বিরিয়ানির মধ্যে তো ভাত আছে, আলু আছে, মাংস আছে, মাংসের পোর্শনটা খুব কম। ফলে বিরিয়ানি খেতে পারা যায় কিনা ডায়াবেটিসে, খেলে কিভাবে খাবে, কতটা খাবে, এরকম ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন পেশেন্টরা আমাদের ভীষণ জিজ্ঞেস করে। এবার বিরিয়ানি তো একটা রোজ খাবার জিনিস না, এটা খেলে হয়তো মাসে একবার কি দুবার। তো সেটার পোর্শন কন্ট্রোল করতে হবে। তো বিরিয়ানি, ভাত ছাড়া বিরিয়ানি হয় আমার জানা নেই, হালকা করে বিরিয়ানি হয় আমার জানা নেই। তবে হ্যাঁ, রেড মিট না খেয়ে সেক্ষেত্রে চিকেন করা যেতে পারে, যেটা লিন মিট, সেটা একটা গুড একটা পার্ট প্লে করবে। এবার ধরুন আলু, আলুও খাচ্ছেন ভাতও খাচ্ছেন বিরিয়ানিতে, সেটা একটা ডেঞ্জারাস। তাহলে আলুটা বাদ দিন বা ভাতের পোর্শন কন্ট্রোল করুন, সে জায়গায় ডিমটা খান, চিকেনটা খান, এভাবে। অথবা মাসে একবার করে দিন, বাইরের বিরিয়ানির কথা বলছি। আর বাড়িতে যদি বানিয়ে খান, তাহলে অবশ্যই এটা একটুখানি মানে অন্যরকম ভাবে বানিয়ে তার মধ্যে একটু ডাল অ্যাড করে দিন, তার মধ্যে একটু সবজি অ্যাড করে দিন, বা স্যালাডটা বেশি করে খান আর বিরিয়ানিটা অল্প করে খান। তাহলে কিছুটা হলেও মনে সান্ত্বনা হলো যে বিরিয়ানি খেলাম, আর কিছুটা হলেও ফাইবার গেল। কিছুটা হলেও ফাইবার গেল, অবশ্যই। এই ফাইবারের কথা যখন আসছি, মানে অনেকে জিজ্ঞেস করে, তো বাক্তু আপনার অনেক ভিডিওতে আমি শুনি যে ফাইবার রিচ ফুড খেতে, মানে কোন কোন খাবারগুলোতে অ্যাকচুয়ালি ফাইবারটা থাকে সেটাও খুব দরকার। মানে ফাইবারটা খুব দরকার, কারণ ফাইবারটা আমাদের সুগার স্পাইকটাকে আটকায়। বডিতে গিয়ে যখন খাবারটা খাই আমরা, তখন একটা জেল লাইক স্ট্রাকচার তৈরি কেননা করে, হজম হতে টাইম লাগে, টাইম লাগায়, আর চট করে গ্লুকোজটা অ্যাবজর্পশন হয় না। অ্যাবসর্পশন তাহলে হতে কোন দেয় না, কোন খাবারে ব্লাড ফাইবারটা মানে থাকে? ব্লাডে গিয়ে সুগার স্পাইকটা অত তাড়াতাড়ি হতে দেয় না, হ্যাঁ, যেটা একটা ডায়াবেটিক ফ্রেন্ডলি ডায়েটে বলা এক্স্যাক্টলি, যেতে মানে পারে। কোন কোন খাবারে ফাইবারটা থাকে সেটা অনেকে জানতে চান। তো এই ফাইবার রিচ ফুড বলতেই আমরা বলি যে সবুজ শাকসবজি, যেগুলো মার্কেটে অ্যাভেলেবল, শাক, ব্রকলি, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, ঝিঙা, পটল, যে কোনো আপনি সবজি নিয়ে নিন, সেগুলোই। এছাড়া ফল, যেটা হচ্ছে খুব গুড সোর্স অফ ফাইবার। তো এবং খোসা শুদ্ধও যদি আপনারা সবজিগুলোকে খান, সেটার কিন্তু ফাইবার কন্টেন্টটা অনেকটা বেড়ে যায়। ইভেন প্রথমেই যেটা আমরা মানা করে দিই, যেটা হচ্ছে আলু। এবার রোজ হয়তো আলু খেলেন না, কিন্তু যখনই খেলেন তখন হয়তো শাক, খোসা শুদ্ধ খেলেন, সেটার কিন্তু ফাইবার কন্টেন্টটা একটু বেটার হয়। তো সেই ক্ষেত্রে প্রথমেই বললাম সবুজ শাকসবজি, তার সাথে ফল, ইভেন ছোলা, ঘুগনি মটর, কাবুলি চানা, রাজমা, এগুলোর মধ্যেও কিন্তু অনেকটা ফাইবার থাকে। তো এইগুলো যদি বেশি রেখে কার্বোহাইড্রেট পোর্শনটা কম রাখেন, তাহলে অনেকটাই আপনাদের খাবারটা ফাইবার সমৃদ্ধ হচ্ছে, আর ডায়াবেটিসটা সুন্দর কন্ট্রোল হয়। কারণ এরা, যেটা প্রথমেই বললাম, হজম হতে সময় লাগায়, আর ব্লাডে গ্লুকোজ স্পাইকটা তাড়াতাড়ি হতে দেয় না, যেটা সিম্পল কার্বোহাইড্রেটটা অত্যন্ত তাড়াতাড়ি করে দেয়। আর এই বিভিন্ন রকম বাদাম, বিভিন্ন রকম বীজ। হ্যাঁ, বিভিন্ন রকমের নাটস, যেরকম অ্যালমন্ডস, ওয়ালনাটস আছে, ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস আছে, এগুলোতেও অনেকটাই ফাইবার থাকে। কিন্তু হ্যাঁ, এবার আমরা যেটা একটা আর একটা কোয়েশ্চেন এটা হতে পারে, সেটা হচ্ছে যদি ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা দেখি, সেক্ষেত্রে রেগুলার যেটা বললাম, আর যারা
অ্যাফোর্ড করতে পারবেন ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, কারণ পেশেন্ট বিভিন্ন রকমের আসে, তারা বলে ম্যাডাম পারবো না হয়তো ফ্ল্যাক্স সিড, চিয়া সিড, তারা খাবেন না, তারা এই সবুজ শাকসবজি থেকেই সেই জিনিসগুলো পেতে পারেন। তবে আরো সমৃদ্ধ করার জন্য ডেফিনেটলি তারপরে গুড ফ্যাট কন্টেন্টের জন্য এই সিডস, এই আলমন্ডস, ওয়ালনাটস, পিস্তা, এইগুলো, তাহলে গুড ফ্যাটও পেয়ে গেলেন এখান থেকে। তোমাকে যেটা জিজ্ঞেস করব, অনেকে সেটা আমাকে জিজ্ঞেস করে, আমি সেটা তোমাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে আচ্ছা ডাক্তারবাবু, আমার তো ডায়াবেটিস হলো, ওজনও বেশি, আপনি বলছেন ওজন কমাতে। এবার আগে তো আমি দুবেলা ভাত খেতাম, দুপুরবেলাতেও ভাত খেতাম, রাত্রিবেলাতেও ভাত খেতাম। আমি যদি ভাতটা বন্ধ করি, তাহলে কিভাবে আমার ডায়েট প্ল্যানটা আমি করব? কারণ দুপুরে রাত্রে আমি ভাতটা দুবেলাই বন্ধ করতে চাই। আর এই ভাত বন্ধ করার জন্য কি তার ভাতের সাবস্টিটিউট হতে পারে? আর ভাত বন্ধ করলে আমার শরীরে কোনো ক্ষতি হবে কিনা, যেটা খুব মানে খুব বেশি করে আমার জানতে হবে, যে ভাতটা আমি দুম করে এতদিনের অভ্যাস যে আমি বন্ধ করে দেবো, আমার শরীরে তার অ্যাডভার্স কোনো এফেক্ট পড়বে কিনা। যেহেতু আপনি মানে পেশেন্ট বলছেন যে উনি ডায়াবেটিক, তার সাথে সাথে আবার ওভারওয়েট, তো সেক্ষেত্রে প্রথমেই বলি যে তার যদি সেভাবে কোনো এক্সারসাইজ তাহলে নেই, তিনি সেডেন্টারি একটা লাইফ কাটাচ্ছেন, মানে বেশিরভাগটাই বসে বসে, তার জন্যই তার এই ওভারওয়েট, বা দুবেলা ভাত খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই সিম্পল কার্বোহাইড্রেট বন্ধ করে দেওয়া যেতে পারে। কিন্তু ফর এনার্জি, সেই এনার্জিটা মানে একদম কার্বোহাইড্রেট লেস ডায়েট করে কোনো লাভ নেই, কারণ শুধু প্রোটিন ফ্যাট খেয়ে একটা অ্যাডভার্স এফেক্ট হতে পারে বডিতে। এবার এজ বা তার আমার জানা নেই তার অন্য কোনো কমপ্লিকেশন আছে কিনা, তাহলে সেক্ষেত্রে তো আবার প্রোটিনেরও মানে হিসাব হয়। তো সেজন্য অবশ্যই কার্বোহাইড্রেটের মধ্যে এই সিম্পল কার্বোহাইড্রেট বন্ধ করে দিন, কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেটে শিফট হয়ে যান। তাহলে সেক্ষেত্রে ডালিয়া, ওটস, বার্লি, কিনুয়া, মিলেটস, এগুলোকে অ্যাড করা হোক, এগুলোর বিভিন্ন পদ্ধতিতে খান। ইভেন আমি অনেককেই সাজেস্ট করি যে হোয়াইট রাইস না খেলেও ব্রাউন রাইসও খেতে পারেন, সেটাতে অনেকটা ফাইবার, অনেকটা লেস রিফাইন্ড, তাহলে এভাবেও ভাতকে ইনক্লুড করা যেতে পারে। বা একটা মিলেটস এর মধ্যে আছে শ্যামা চাল, সেই শ্যামা চালটাও কিন্তু ভাতের মতো রান্না করে ডাল সবজি দিয়ে খেতেই পারেন, মাছের ঝোল দিয়ে। ভাতের স্বাদ হয়তো হবে না, কিন্তু ফাইবার কন্টেন্ট, হেলথ দেখতে গেলে এইগুলোতে নিজেদেরকে ফিট ইন করতে হবে। মানে আমি অন্যভাবে যদি জিজ্ঞেস করি তোমাকে, যে ডায়াবেটিক পেশেন্টরা কি ভাত খেতে পারে, মানে সেটাও একটা প্রশ্ন কিন্তু, যে অনেকে জিজ্ঞেস করে তো আমি ভাত খেতে পারি তো একবেলা, মানে ভাত খেলে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে কিনা তারা জানতে চায় আর কি। মানে তারা সচেতন যে ডায়াবেটিস হয়েছে, তারা নিয়ন্ত্রণ করতে চায়, অ্যাট দ্য সেম টাইম তারা তাদের ডেলিকেসিটাও দেখে নিতে চায় আর কি, যে ভাত তারা খেলে কোনো অসুবিধা হবে কিনা। এটা একটা মানে খুব কমপ্লিকেটেড ও হতে পারে, আবার খুব ইজি ভাবেও আনসার দেওয়া যেতে পারে, দু রকমই হতে পারে। মানে যে ডায়াবেটিক পেশেন্টের গুড কন্ট্রোল অফ ডায়াবেটিস আছে, একজন প্রি ডায়াবেটিক পেশেন্টের মতো তার HbA1c লেভেল, তাহলে সে কেন ভাত খাবে না? সে হয়তো রোজ এক্সারসাইজ করছে, সে খাক ভাত, কিন্তু পোর্শন কন্ট্রোল, সেটা খুব মাথায় রাখতে হবে, পোর্শনটা কতটা খাচ্ছে হিসাব করে খেতে হবে। আর এই ভাতের সাথে তাকে বাড়িয়ে তুলতে হবে অনেকটা ফাইবার, অনেকটা ডাল, মাছ সে জায়গায় উনি খান, কিন্তু মাছ মাংস যা হোক, ডিম খান, কিন্তু ভাতটা কম। এবার যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তারা এই হোয়াইট রাইস না খেয়ে তখন তাদের শিফট হতে হবে ব্রাউন রাইসে। তো এটাই, আর কিছু না। তবে ভাত না খেলে শরীরের, মানে সাদা ভাত বলছি, না খেলে শরীরের কোনো ক্ষতি নেই, আর মনের ক্ষতি হতে পারে। কিন্তু আর সাদা ভাত যদি ডায়াবেটিক পেশেন্টরা কখনো খেয়েও নেয়, সেটাও কোনো ক্রাইম নয়। সেটা যদি পোর্শন কন্ট্রোল করে খেতে পারেন, অনেকটা ফাইবারের সাথে খেতে পারেন, আর রেগুলার এক্সারসাইজ করেন, তাহলে কোনো সমস্যা হতে পারে না। তবে তাও বলবো যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, তারা অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই ডায়েটটা করুন। কারণ আমি এখান থেকে বলতে পারছি না, এটা একটা নর্মাল বেসিক প্ল্যান আউট করছি, এখান থেকে বলতে পারছি না যে সেই ডায়াবেটিক পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিসের সাথে সাথে তার ওবিসিটি আছে কিনা, তার কিডনির কোনো সমস্যা আছে কিনা, তার ফ্যাটি লিভার আছে কিনা, তার হাইপার টেনশন আছে কিনা, তো তখন একটা হিসেব করে দেওয়া যেতে পারে। ওই ডায়াবেটিসের কথা এলেই ফল খাওয়ার ব্যাপারটা চলে আসে। পেশেন্টরা জিজ্ঞেস করেন ডাক্তারবাবু কি কি ফল খাবো, তখন আমি বলি যে ঠিক আছে, আপেল খান, পেয়ারা খান,
আপনি শশা খেতে পারেন, বা কখনো কখনো পেঁপে খেতে পারেন। কিন্তু আমি বলি যে আম, কলা, লিচু, কাঁঠাল এগুলো একটু কম খাবেন। তাদের এক্সপ্লেনেশন দিয়ে দিই যে কেন কম খাবেন। যে আমের মধ্যে ফাইবার বেশি থাকে, আমটা লিচুর থেকে কম আবার সুগার বাড়ায়, ফলে লিচু অনেকটা আর হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ইন্ডেক্স, এগুলো। হ্যাঁ। মানে লিচু আর আমকে যদি আমি কম্পেয়ার করি, আমি দেখেছি যে আম খেলে সুগার একটু কম বেশি বাড়ে, লিচু খেলে আর একটু বেশি বাড়ে। এবার যদি একজনের খুব আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, মনে করো কারো ফাস্টিং সুগার 200-র উপরে, পিপি আছে 300 350, সে ফল খেলে কিভাবে খাবে, কতটা খাবে একটু বলে দাও। এবার যার এই লেভেল অফ ডায়াবেটিস সে তো আম লিচুর মানে দেখবেনই না, তাকিয়েই দেখবেন না, কারণ আম লিচু তার জন্য একদমই রেকমেন্ডেড না। তো তারা যদি ফল, অবশ্যই ফল তো ফাইবার আছে, তাহলে দেখতে হবে কোনটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফল। তার মানে শসা, দেন পেয়ারা, পেঁপে, আপেল, এগুলো তাও তারা খেতে পারে। তবে অনেকটা পরিমাণ ফল খাবে না, মানে 300-400 গ্রাম ফল খেয়ে নিলেন, যে মানে ফল খেতে বলছি মানেই অনেকটা খেতে হবে তাও নয়। তবে হিসাব করে মোটামুটি একটা 100-150 গ্রামের মধ্যে যে কোনো একটা ফল খেলেন সারাদিনে, তাহলে আশা করা যায় না মানে। কিন্তু মনে রাখতে হবে এই ফলের মধ্যেও তো সুগার ইজ দেয়ার, সেই জন্যে বেশি নয়, কিন্তু পরিমাণ মতন যে ফলগুলো বললাম খেলেন। আবার কোনো কোনো দিন আহ এই ফলের সাথে একটু ফাইবার বাড়াতে একটু ছোলা অ্যাড করে নিন। তো এইভাবে যদি মিক্সার ইম্প্রোভাইজ করতে হবে। ইম্প্রোভাইজ করতে থাকেন তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। ড্রাই ফ্রুটস খেতে হলে, মানে অনেকে খুব খেতে পছন্দ করে, যে কাজু খাচ্ছেন বা আমন্ড বা ওয়ালনাট বা কিশমিশ বা খেজুর, তো ড্রাই ফ্রুটস গুলো খেতে হলে কতটা খাবে? মানে আমি ড্রাই ফ্রুটস খেতে বললাম আর পেশেন্টটা মুঠো মুঠো 4 মুঠো কাজু, 2 মুঠো কিশমিশ এই খেয়ে নিলেন, জন্যই, হ্যাঁ, এটাই। কতটা খাওয়াটা সেফ? মানে যাদের যাদের ডায়াবেটিস কন্ট্রোলে আছে তারা কতটা ড্রাই ফ্রুটস গুলো খেতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আর কি। এই কতটা খেতে পাওয়া বলাটা কিন্তু একটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। মানে এটা বলা যায় না যে একজন মানুষ যে খুব ভালো, ধরুন ডায়াবেটিক কিন্তু দারুণ এক্সারসাইজ করছে, তার পরিমাণ আলাদা হবে। এরপরে আরেকজন যে ডায়াবেটিক, সে সেডেন্টারি লাইফ কাটাচ্ছে, তার এই ড্রাই ফ্রুটস খাওয়ার পরিমাণটা আলাদা হবে। তো সেই জন্য এভাবে বলা যাবে না কতটা। তবে হ্যাঁ, মানে সারাদিনে প্রায় 100-150 গ্রাম আপনি খেয়ে নিচ্ছেন ড্রাই ফ্রুটস, সেটা হবে না। কিন্তু মোটামুটি 4-5 পিস অ্যালমন্ড, মোটামুটি একটু ক্যাশিউ, তবে হ্যাঁ মাথায় রাখতে হবে সল্টেড নয় এগুলো। আর খেজুরে তো সবচেয়ে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ সুগার থাকে, তো সেই জন্য ডায়াবেটিক পেশেন্টদের জন্য এটা সাজেস্টেড নয়। কিসমিসও এখনো মানে সাজেস্টেড নয়। তাই জন্য অ্যালমন্ডস, ওয়ালনাটস, পিস্তা, এগুলো মোটামুটি খেতেই পারেন ইচ্ছা হলো ডায়াবেটিক বা পেশেন্ট। খুব সুইট ক্রেভিং আছে, মিষ্টি খেতে চায়, সে তো চাইলে কিছু কি খেজুর টেজুর তো নিশ্চয়ই খেতে পারে। ওই আবার সেই প্রশ্ন চলে আসে যে তার কোন লেভেল অফ ডায়াবেটিস, কোন লেভেল অফ HbA1c তে সে বিলং করে। তো মানে একটু তো স্ট্রিক্ট রাখতেই হবে, কারণ একটু আর তো কন্ট্রোল হবেও না। আর একটু আধটু তো দেখুন, বেড়াতে গেলেন তখন একটু অনিয়ম হয়ে গেল, আপনারা যে রান্নাটা হচ্ছে বাড়িতে, হয়তো আপনাদের কুক একটু চিনি দিয়ে দিল, তো এই সব প্লাস মাইনাস করে আপনাকে চলতে হবে। তো সেই জন্য রেকমেন্ডেড আমি খুব একটা করি না যে ডায়াবেটিক পেশেন্টরা খেজুর বা কিশমিশ খেতে পারে, বাট কখনো 2 সপ্তাহে একবার খেলে সেটা অতটা ক্যালকুলেটেড হবে না বা অতটা প্রবলেম ক্রিয়েট করবে না। খুব কমন একটা প্রশ্ন হচ্ছে যে দিনে কবার খাবার খাবো? 3 বার খাবো, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার খাবো, নাকি ব্রেকফাস্ট খাবো, আবার মিড মর্নিং খাবো, আবার লাঞ্চ খাবো, আবার ইভিনিং স্ন্যাকিং, আবার ডিনার? মানে অনেকে তো এরকম ডায়াবেটিক পেশেন্টরা আছেন যারা ফিল্ডে কাজ করেন। এবার তাকে যদি কিছু স্ন্যাকিং করতে হয় বা দুটো মিলের মাঝখানে কিছু খেতে হয়, তাহলে তাকে জাঙ্ক ফুড কিনে খেতে হবে, কারণ হেলদি ফুডের অপশনটা খুব কম। ফর দেম, হাউ উইল দে প্ল্যান দ্য ডায়েট প্ল্যান অ্যাকচুয়ালি? এবার যারা অবশ্যই ঘুরে ঘুরে কাজ করেন, তাদের সারাদিনের কিন্তু মিল প্ল্যানটা তাদের বাড়ির আহ, প্রিয়জনদের বা তাকে নিজেকেও অনেকটা করতে হয়। তো সেই জন্য মিল প্ল্যান করে নিন আগে থেকে, যে কি কি ক্যারি করবেন। অবশ্যই যদি ব্রেকফাস্টটা বাড়ি থেকে করে বেরোনো যায় সেটা সবচেয়ে ভালো। তারপরে লাঞ্চটা ক্যারি করুন, আর ডিনারটা বাড়ি এসে যত ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগে যদি খেতে পারেন বা 2 ঘন্টা আগে খেতে পারেন সেটা সবচেয়ে ভালো হয়। টাইমলি মিল খুব ইম্পর্টেন্ট ডায়াবেটিকদের জন্য, কারণ মেডিসিন গুলো খুব টাইমলি নিতে হয়, তো ডক্টররা আরো ভালো বলতে পারবেন। তো সেই জন্য মেডিসিনের টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, আর মেডিসিনের সাথে কিন্তু জুড়ে থাকে এই খাবার টাইমিংটা, তো সেটা খুব ইম্পর্টেন্ট। আর ডায়াবেটিকদের একসাথে
একসাথে গ্লুকোজ সার্জ হওয়াটা ভালো কথা নয়। মানে মানে 3টে বড় মিল করলেন, অনেকটা অনেকটা খেলেন যত খিদে পেয়েছে, সেটা খুব বুদ্ধিমানের কাজ হবে না। ব্রেক ব্রেক করে খান, যাতে ব্লাডে গ্লুকোজ স্পাইকটা অত তাড়াতাড়ি না হয়। সেই জন্য বলা হয় ডায়াবেটিক পেশেন্টদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর একটা মিড ডে মিল, একটা মিড মর্নিং একটা কিছু স্ন্যাকিং, আর ইভিনিং একটা ছোট স্ন্যাকিং। এটা কিন্তু আপনারা ক্যারি করতেই পারেন। একটা ফল নিয়ে নিলেন, সকালে খেলেন, মাঝখানে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝে সেটা ক্যারি করলেন, বা অনেক জায়গায় ফল অ্যাভেলেবেলও হয়, তো সেটা নিয়ে নিলেন, বা একটু ছোলা, ভেজানো ছোলা, বা একটু চিড়ে খই নিয়ে গেলেন, যেটা ইভিনিং এও খেলেন। তো এইভাবে যদি একটু হালকা কিছু, বা এমন কিছু বিস্কিট আমি বলছি যেটা ময়দা নয়, ওটসের বিস্কিট বা ফাইবার মাল্টিগ্রেন বিস্কিট, এরকম কিছু খেলেন, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রেই আপনাদের হেল্প করবে। আর লং টার্ম ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু না খেয়ে থাকলেও একটা হাইপোগ্লাইসেমিয়ারও সমস্যা হতে পারে, যেটা ব্লাড সুগার লেভেলটা সাডেন ফল করতে পারে। তো সেই কারণে খাওয়াটাও আবার খুব প্রয়োজনীয়। ডায়াবেটিক পেশেন্টদের মাথায় রেখে রেখে তাদের খেতে হবে, টাইম ক্যালকুলেট করে খেতে হবে। তো এতটা ভয় পেয়ে যাবেন না, কিন্তু যতটা সম্ভব কনসাস থাকা যায়। আপনাদের এই ডায়েট বা এই যে আজকে যে ডিসকাশনটা, আপনাদের প্যানিক স্ট্রাক করার জন্য নয়, আপনাদেরকে কনসাস করার জন্য, যে কতটা কনসাস থাকলে একটা হেলদি লাইফ আপনারা পেতে পারেন, সেটাই। ডায়াবেটিক পেশেন্টরা চা বা কফি খেতে পারেন কিনা চিনি ছাড়া, মানে খেলে কতবার খেতে পারেন, সেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেকে জিজ্ঞেস করেন, তো চিনি তো খাবো না, আপনি বলে দিলেন ঠিক আছে, গুড়ও খাবো না, কিন্তু চিনি ছাড়া চা কফি আমি খেতে পারি কিনা, সেটা কারণ আমার শরীরে ক্ষতি করবে কিনা। এবার কফি বলুন বা চা বলুন, কোনোটাই বেশি খাওয়া উচিত না, সেটা যে কোনো মানুষের জন্যই। সারাদিনে ম্যাক্সিমাম চা কফি মিলিয়ে 4বার খেতে পারেন। আর চা হলে, মানে শুধু যারা চা খাচ্ছেন ওরকমই 2-3বার, ম্যাক্সিমাম 4বার। কফি খেলেও তাই। তবে চা বা কফির যদি আমি কম্প্যারিজন করি, কফিতে ক্যাফিনটা আর একটু বেশি থাকে, তো ওটা আর একটু কম। আর চাটা আপনারা 2-3বার, ম্যাক্সিমাম 4বার খেতেই পারেন। এবার আমার একটা প্রশ্ন হচ্ছে, কুকিং প্রসেসে আমি যেতে চাই, মানে রান্নাটা কিরকম মশলা দিয়ে করা উচিত, বা মশলা কিরকম ব্যবহার করা উচিত, আর তেল ব্যবহার করলে কি তেল খাবে ডায়াবেটিক পেশেন্টরা, খুব জিজ্ঞেস করে আমাকে। মশলা তো নর্মাল, যা জিরে, ধনে, হলুদ, কাশ্মীরি লাল মির্চ, তারপরে মেথি, মৌরি, যা কালো জিরে, এগুলো সবই ইউজ হতেই পারে একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য। বাট খুব আহ, তৈলাক্ত, খুব ভাজা খাবার, যেটা হচ্ছে একদম ডোবা তেলে ভাজা খাবার, এগুলো খুব একটা রেকমেন্ডেড নয়। কারণ এগুলোতে ট্রান্স ফ্যাট থাকতে পারে। বারংবার একটা তেল ইউজ হচ্ছে যে রান্না করতে, তো খুব ভাজা পোড়া না খেলেই ভালো। কিন্তু হ্যাঁ, নর্মাল ঝোল যেটাতে ফ্লেভার থাকবে, অবশ্যই মাছ ভেজেই খাবে। মাছ না ভেজে খাওয়ার কিছু নেই। একটা আষ্টে গন্ধর মাছ খেয়ে আদা রসুন দিয়ে সে রান্না হবে, কিন্তু এই আদা রসুনটা অতি মাত্রায় না। ধরুন মাছের কালিয়া খাবে না, পাতলা আহ ধনে জিরে দিয়ে যে ঝোল হয় মাছের, পটল ঝিঙে দিয়ে যে ঝোল হয় মাছের, সেটা খাবে। তো সেটা না খাওয়ার কোনো কারণ নেই। বা যে কোনো ডাল সবজি সবই খাবে, প্রপার মশলা দিয়ে সুন্দর রান্না করে। তবে তেলটা খুবই কম। যে কোনো তেল ইউজ করুন, সেটা যে আমরা এখন হঠাৎ করে অলিভ অয়েল ইউজ করতে শুরু করে দেবেন, সম্ভাবনা সবার পক্ষে সবার এক্সপেন্সিভ। পক্ষে এক্সপেন্সিভ, ওটা নয়। মাস্টার্ড অয়েল ছোটবেলা থেকে যেটা চিরচরিত বাঙালিরা খেয়ে আসছেন, মাছ সেই তেলেই ভাজুন। তো সেটাই খাবেন, কিন্তু কম, পরিমাণটা কম। মানে একজন এরম তো হয় না, একটা যদি অনেকের জন্য রান্না হয়, এরম হয় না। তবে আমি একটা আইডিয়া দিতে চাই যে একজন মানুষ যার এই সব সমস্যাগুলো আছে, তার সারাদিনে 25 ml to 30 ml অয়েল ইউজেজ দরকার, একজনের যদি যদি রান্না হয়। তাহলে এবার আপনারা সেইভাবে হিসেব করুন যে তাহলে 4জন মানুষের কতটা কি দরকার হবে। তো এইভাবে দেখে নিলে আমার মনে হয় না কোনো সমস্যা এই যে হবে। রসুন আর এই মেথি, এই যে বলে ডায়াবেটিস ইউজ করলে ডায়াবেটিসের লেভেল কমে, ইনফ্লামেশন গুলো কমে, আর রসুনের মধ্যে অ্যালিসিন থাকে, আর মেথির মধ্যে অ্যালকালয়েডস থাকে যেগুলো ডায়াবেটিস কমে, প্লাস মেথির মধ্যে প্রচুর ফাইবার আছে। কিন্তু সেই 1 চামচ মেথি রাত্রিবেলা জলে ভিজিয়ে সকালবেলা খেলে তার ডায়াবেটিস কমে যাবে বলে সেরকম কোনো স্টাডি নেই। মেথির ফাইবারটা কিছুটা হেল্প করে, হয়তো হতে পারে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। মানে মেথি আর রসুন কি প্রত্যেকদিন রান্নাতে ব্যবহার করলে ডায়াবেটিসে কোনো উপকার হবে, সেটা নিয়ে একটা কোয়েশ্চেন আর কি। যেহেতু
আলাদা আলাদাভাবে মেথি আর রসুনের ডায়াবেটিসের ভূমিকা আছে ডায়াবেটিস কমানোর ক্ষেত্রে, সেই জন্য প্রসঙ্গটা খুব প্রাসঙ্গিক বলে মনে হয় আমার। এবার দেখুন, মেথি রসুন রোজই খাওয়া যেতে পারে, কিন্তু মানে মেথির জল খাচ্ছেন নিয়ম মাফিক সকালবেলা, এদিকে তারপর থেকেই শুরু হয়ে গেল বিরিয়ানি, কচুরি, জিলিপি, যে আমি তো মেথির জল খেয়েছি, আমার তো ডায়াবেটিস সুন্দর কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু তার সাথে সাথে তাহলে জিলিপি খেলে কোনো ক্ষতি নেই, এটা ভুল ধারণা। মেথি আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারে, কিন্তু সারাদিনের এই ডায়েটটাই যে ব্যালেন্স করতে হবে, যাতে সুন্দরভাবে আপনার সুগার লেভেলটাই বলুন সেটা সুন্দর কন্ট্রোল হবে। তো এরকম কোনো মিতে থাকবেন না যে কিছু একটা খেলে আমার, এভরিথিং ইজ হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক করে সুন্দরভাবে আপনিই পারবেন ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে। আমরা এখানে আপনাদের একটা সাজেশন দিয়ে দিতে পারি। এই জিলাপির কথা বলতেই আর একটা প্রশ্ন মাথায় এলো, যে ডায়াবেটিস পেশেন্টরা জিজ্ঞেস করে ও ডায়াবেটিস তো হলো, এই যে আপনি খাবারের গাইডলাইন বললেন, এই ডায়েট চার্ট দিলেন, সেগুলো তো মানবো, কিন্তু আগে তো প্রচুর মিষ্টি খেতাম, কখনো কখনো ইচ্ছে হলে কি একটা একটা মিষ্টি খেতে পারি? এটা তো সেই আবারও একই কথা বলবো, যে যদি সুন্দরভাবে কন্ট্রোল থাকে ডায়াবেটিস লেভেল, তাহলে আপনি ওই 2 সপ্তাহে একবার খেলেন, কিন্তু যদি আনকন্ট্রোল থাকে অবশ্যই না। কারণ এই সুগার লেভেলের আনকন্ট্রোলড হলে আপনার হার্টের ক্ষতি করতে পারে, কারণ ব্লাডের মধ্যে তো এই এক্সেস সুগারটা ঘুরে বেড়াচ্ছে, ইনসুলিন তো তাকে এনার্জির জন্য সেলের মধ্যে ঢোকাতে পারছে না, কারণ ইনসুলিন কমে গেছে শরীরে। তাহলে এই ব্লাডের মধ্যে যে এই গ্লুকোজ গুলো ঘুরে বেড়াচ্ছে, তারা গিয়ে আপনার হার্টকে ক্ষতি করছে, এরপরে আপনার লিভারকে ক্ষতি করতে পারে, আপনার কিডনিকে ক্ষতি করতে পারে। তো সেই চান্সটা আপনি কেন নেবেন? তার থেকে কন্ট্রোলে রাখুন সেটাকে। তো আর এনার্জি লস তো প্রচন্ডই হবে, যেহেতু এনার্জিটা যেতেই পারছে না। আর আর একটা প্রশ্ন হচ্ছে, যেটা মানে ভুরি ভুরি শুনি, যে প্রসেস ফুড প্লাস, আমরা বলি পেশেন্টদের যে প্রসেসড খাবার খাবেন না, কারণ প্রসেস খাবারের মধ্যে নুন আছে, চিনি আছে, বিভিন্ন রকম অ্যাডিটিভ প্রিজারভেটিভস আছে, প্লাস ফাইবার নেই, ফলে প্রসেস খাবার ডায়াবেটিসের জন্য খারাপ। তো লোকে বলেন প্রসেস খাবার কোনগুলো, যখন বোঝায় যে সসেস বা বেকন বা চিপস বা বিভিন্ন রকম চানাচুর, ভুজিয়া, সস, সস, আচার, হ্যাঁ, তো এগুলো সবই প্রসেস প্রসেস। ফুড, তো তখন বলবেন যে এগুলো ছাড়া বাঁচবো কি করে, মানে সত্যি কি প্রসেস ফুড ছাড়া কি ডায়েট প্ল্যান করা সম্ভব না, সেটা একটা প্রশ্ন আর কি, এবং অনেকেরা জিজ্ঞেস করেন। এবার দেখুন, সস বলতে যদি আমরা বাড়িতেই একটু টমেটোটাকে একটু পিউরি বানিয়ে নিই মিক্সার গ্রাইন্ডারে, তার মধ্যে একটু হালকা পিঙ্ক সল্ট, একটু ট্যামারিন্ড, একটুখানি ট্যামারিন্ডেরও দরকার নেই, লেবুর রস দিয়ে নিই, একটু গোলমরিচ, একটু আদা কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি, তাহলে কিন্তু এটা মানে এটার বিপরীতে এটা ইউজ করা যেতে পারে। কিন্তু আমরা যে ইউজ টু আর হয়ে যাই, সবসময় যদি টেস্টের দিকে যাই, যে ওটা ছাড়া আমার টেস্ট এলো না, ওই যে গুচ্ছ গুচ্ছ চিনি আমার কেচাপের মধ্যে মেশানো আছে, সেটা দিয়ে হ্যাঁ, আমার এই ফ্রাইটা না খেলে আমার হচ্ছে না, হচ্ছে না। তাহলে তো মুশকিল, ফ্রাইটাও খাচ্ছে বাজে, আবার সসটার মধ্যেও এত এত সসটাও, চিনি, হ্যাঁ, সেটাও বাজে, ফলে কিন্তু অনেকেই জানেন না কিন্তু যে এই সসের মধ্যে চিনি থাকে। হ্যাঁ, ইভেন ওই আচারগুলো যেগুলো প্রসেসড হয় তারেও চিনি দেয়, চিনি কারণ দেয় টেস্ট এনহ্যান্স enhance হয়। করার জন্য। তো সেই জন্যই ওটা, এবার দেখুন, আপনি বেড়াতে গেছেন তখন একটু খেলেন, দ্যাট ইজ ডিফারেন্ট। রেগুলার হ্যাবিটের মধ্যে না রাখা ভালো। তো রাত্রের খাবারের প্ল্যানিংটা কিরকম হবে, মানে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে কি, রাত্রের খাবারটা পার্টিকুলার এরকম গ্রুপ অফ ফুড খেতে হবে, বা এই রকম হতে হবে, মানে কম খেতে হবে, বা খেলে কি ধরনের ডিনারের তার মেনু থাকা উচিত? মানে রাত্রে অনেকে জিজ্ঞেস করে, তবু টক দই খেতে পারি, স্যালাড খেতে পারি, বা ফল খেতে পারি কিনা, তো এই ব্যাপারে একটা একটা মোটামুটি একটা আইডিয়া লোকে চায়, তো সেই ব্যাপারে তুমি কি বলবে? এবার বিভিন্ন মানুষের বিভিন্ন টাইম স্কেডিউল। এবার ধরুন যে সকাল থেকে ভালো করে কিছু মিল প্ল্যান করতেই পারেনি, সে মানে ভেবে থাকে যে আমার ডিনারটা একটু ভালো করে করব, তাহলে সে খাবে রুটি খেলো, তার সাথে চিকেন খেলো, একটু সবজি খেলো, একটু ডাল খেলো, মানে ডায়াবেটিক পেশেন্টের কথা বলছি। কিন্তু মানে অতিমাত্রায়, মানে এই জন্যই বলা যে ব্রেক ব্রেক করে খাওয়া, যাতে মানে যতটা দরকার তার থেকে না ক্যালোরি ইনটেক করে ফেলেন। তো সেই জন্য পোর্শন কন্ট্রোল এটা একটা মাথায় রাখতে হবে। আবার অনেকক্ষণ না খেয়ে থাকলে একটা বেশি খাওয়ার দিকে চাহিদা বেড়ে যায়, সেটা মাথায় রাখতে হবে, যাতে আমি মাঝে একটা কিছু খেয়ে নিই, যাতে আমার রাতে গিয়ে বেশি না খেতে হয়। তো এটা একটা, খিদে তো পাবেই, খিদে পাওয়াটা কোনো ক্রাইম না, খিদেটাকে কিভাবে ব্যালেন্স করবেন সেটাই হচ্ছে আসল কথা। আর ডায়েটিশিয়ানরা না খাইয়ে রাখতেও এখানে বসে নেই, তো সেই জন্য খাবেন নিশ্চয়ই, খাওয়াটা খাওয়ার জন্যই জীবন, তো খেতে হবে, তা না ফুয়েল কি করে আসবে, ইঞ্জিন চলবে না। তো সেই জন্য খাওয়াটা দরকারি, কিন্তু তার মানে এই নয় যে অতিমাত্রায় খাবেন,
কিন্তু নর্মাল ব্যালেন্স থাকবে। তবে যেটা আমরা লাঞ্চে, কারণ আমি এমনিই বলি যে রাতের দিকে খুব এক্সপেরিমেন্টেশন করাটা উচিত নয়। যেটাতে আপনার চিরচরিত নিয়মে এক্স্যাক্টলি, চলছেন সেটা এমন কিছু খেয়ে ফেললেন সারা রাত বদহজমের ঘুম সারা হলো রাত না। বদহজম হলো, ঘুম হলো। ইভেন রাতের দিকে এই পরিষেবাগুলো, যে ডাক্তারি হ্যাঁ পরিষেবাগুলোও হ্যাঁ, কিন্তু অনেক কমে যায়। সীমিত হয়ে যায়। বা হঠাৎ করে এমন যে ইনসুলিন নিচ্ছে, সে আবার মানে হয়তো অনেক ইউনিট, 16 ইউনিট, 17 ইউনিট এত করে ইনসুলিন নিচ্ছেন, তিনি আবার আজকে বললেন যে না আমার বিকেলে একটু খাওয়া হয়ে গেছে, রাতে খেলাম রাতে না, খেলামই না, কিন্তু সুগার ফল। ইনসুলিনটা আবার নিয়ে নিলেন, হ্যাঁ, এগুলো সেক্ষেত্রে কিন্তু হাইপোগ্লাইসিমিয়া। হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেল। আর একটা লাস্ট প্রশ্ন আমি করব, যে ডায়াবেটিসের ডায়েটে প্রোটিনের কি ভূমিকা আছে এবং প্রোটিন খেলে কি ধরনের প্রোটিন খাবে, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে জিজ্ঞেস করেন আপনার ডায়াবেটিস আছে, মাছ মাংস ডিম খেতে পারি তো? ফলে সেই প্রশ্নটা করতে চাই, বা যারা ভেজিটেরিয়ান তারা কি করে প্রোটিনটা পাবে? ডায়াবেটিক পেশেন্টরা প্রোটিন অবশ্যই ইনটেক করবেন, কারণ প্রোটিন যেটা করে হচ্ছে একটা ফিলিং দেয়। এবার প্রোটিন রিচ ডায়েট খেলে যেটা হয়, মানে পেটটা অনেকক্ষণ ভরে থাকে, তো যার জন্য বারবার যে ক্রেভিং হয় না। কারণ এমনিতে এক তো হচ্ছে যে ডায়াবেটিসে পোর্শন কন্ট্রোল করে দিতে হয়, তার জন্য একটু বারে বারে একটা খিদে পেতে পারে। তাছাড়া মানসিকভাবেও অনেক খাবার যেহেতু বন্ধ হয়ে যায়, একটা স্ট্রেস তৈরি হতে পারে, যার জন্য কর্টিজল হরমোন রিলিজ হতে পারে, যার জন্য মাঝে মাঝে একটা ক্রেভিং হতে থাকে। আর যেটা দেখা গেছে মানুষকে যেটা না করা হবে সেটার খাওয়ার প্রবণতা যেহেতু বেড়ে যায়, সেই জন্য এটা মানে চিরচরিত দেখা গেছে যেটাতে না করবে সেটাই বেশি করে খেতে ইচ্ছে করে। তো সেই জন্য ওই জন্য সুইট ক্রেভিংটাও বাড়তে থাকে। তো ওই কারণে প্রোটিন যদি খেয়ে নেন, তাহলে মনটা ভালো থাকছে, যে মাছ মাংস ডিম যেটা বাঙালির একটা ইমোশন, যদি খান তো সেটা খেলে কিন্তু পেটটা ভরে থাকছে। আর যারা ভেজিটেরিয়ান তারা তো ডাল, লেন্টিলস বলতে যেগুলো হচ্ছে আপনাদের ছোলা, মটর, এগুলো খেলো, প্লিজ। পিস, রাজমা, এগুলো খাওয়া হলো। আর তার সাথে সাথে টোফু, সয়াবিন, সয়াবিনের তো চিকেনের থেকেও বেশি প্রোটিন থাকে, তো সেই জন্য ওটা খান। আর দুধ, টক দই, এগুলোর মধ্যেও প্রোটিন পাবেন। ছানা খুব গুড সোর্স অফ প্রোটিন, তো এইগুলো খান, খেলে আপনারা ভালোও থাকবেন। কিন্তু এই যে প্রোটিন খেতে বলছি মানে প্রচুর পরিমাণে প্রোটিন খেয়ে যাচ্ছেন, অনেকটা করে মানে 200-300 গ্রাম করে মাছ মাংস খেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু নট হেলদি। কারণ ডায়াবেটিস থাকলে একটু তো কনসিয়াস হয়ে যেতেই হবে যে আপনার কিডনি হেলথটাকেও ভালো রাখতে হবে। তো সেই জন্য অতিমাত্রায় প্রোটিন নেওয়াটা কিন্তু কোনো বুদ্ধিমানের কাজ হবে না। থ্যাংক ইউ, যে একটা মোটামুটি একটা ডায়াবেটিসের ডায়েট নিয়ে আমাদের আলোচনা হলো। আশা করি আমাদের দর্শক বন্ধুদের আমাদের এই আলোচনা কাজে লাগবে এবং তারা এটা ফলো করে মোটামুটি স্বাস্থ্যকর একটা জীবনযাত্রাতে এগিয়ে যেতে পারবে। নমস্কার।